লোকায়ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা 3টি পর্বে একটি আলোচনা এখানে আমরা করেছি। সেটা হলো যে মুক্তিযুদ্ধের রাজনীতি নির্মাণে বিপ্লবী তরুণ প্রজন্মের ভূমিকা, ওই 60-এর দশকের ওই বিষয়গুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে একটা আলোচনা করেছি। সেই আলোচনা আপাতভাবে আজকের পর্বটা আমরা একটা সমাপ্তি টানতে চাই, যদিও এই গল্পের শেষ নেই, এটা তো আলোচনা চলতে থাকবে নানানভাবে, কিন্তু আপাততভাবে আমরা এই ধারাবাহিক আলোচনার এই পর্বে এটা আমরা একটা সমাপ্তি টানতে চাচ্ছি। তো আমরা এই 3 পর্বের আলোচনার সারোচ্ছার অংশের যে অংশটি বলা যেতে পারে তা হলো যে বাংলাদেশ বিষয়ক যে রাজনীতিটা, পাকিস্তান কাল পর্বে এইটা স্বাধীন দেশ করতে হবে, একটা স্বাধীন রাষ্ট্র করতে হবে, এই বিষয়ক রাজনীতিটা প্রধানত তোলপাড় সৃষ্টি করেছিল ছাত্র তরুণদের মধ্যে, এবং সেই ছাত্র তরুণদের মধ্যে বিপ্লব বামপন্থী ধারা থেকেই সেই রাজনীতিটা এসেছিল। এবং তার মধ্যে আরও নির্দিষ্ট করে বলা যায় যে রুশপন্থী চীনপন্থী নামে যখন বিভক্ত হয়ে গেল, তখন চীনাপন্থী নামে যারা পরিচিত ছিলেন তাদের মধ্যে এই বৈপ্লবিক উপাদানগুলো লক্ষ্য করা গেছে, এবং তাদের মধ্যেও নানান ভাগে নানান সম্পর্কে নানান জটিল বিন্যাস ছিল। সেখানে কাজী জাফর আহমেদ, হায়দার আকবর খান রনক, রাশেদ খান মেনন, মান্নান ভূঁইয়া প্রমুখেরা পার্টিতে না গেলেও পার্টি লাইনের দিকে চলে গেলেন। তার পরবর্তীতে যেটা আমরা আলোচনা করেছি, সিরাজ শিকদার এবং পূর্ব বাংলা কমিউনিস্ট বিপ্লবী কমিউনিস্ট আন্দোলন নামে শামসুজ্জোহা মানিক ভাইরা যেটা গড়ে তুলেছিলেন, তারও একটা ধারাবাহিকতা আমরা এখানে আলোচনাটা এনেছিলাম। সেখানে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, তা হলো যে এই প্রজন্মটির এই যারা যারা এই কাজগুলো করেছেন তারা কিন্তু ওই সময়কার কোনো পার্টির দ্বারা আত্মীকৃত হননি, কোনো পার্টিতে যান নাই, তারা থেকেছেন তাদের মতো করে। কেউ সফল হলো, কেউ সফল হলো না, সে আলোচনাটা তা আছে। তা আজকের পর্বে আমরা আলো ফেলবো হলো যে এখান থেকে আমরা কি শিক্ষা, মানে কি লেসন আমরা নিতে পারি, কি লেসনটা বের করতে পারি। অর্থাৎ আমি আরো সুনির্দিষ্ট করে বলতে চাচ্ছি, তা হলো যে একটা দেশে একটা বৈপ্লবিক আয়োজন সরাসরি যে একটা পার্টি করবে এরকমটি আমরা এখানে লক্ষ্য করিনি, দেখিনি, কোথাও এখানে দেখিনি। আমরা জুলাইতেও দেখিনি যে একটা পার্টি যে এটা করে ফেলবে, এটা না। ছাত্রদের ভিতর থেকে একটা মানে অভ্যুত্থানের একটা পরিবেশ শক্তি উঠে এসেছিল। 60-এর দশকে ওই রকম আমরা দেখলাম। 52 ভাষা আন্দোলনেও তো ছাত্রদের ভিতর থেকে এই 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 জিনিসটাই লক্ষ্য করা গেছে, যে একটা পার্টি যে গড়ে তোলে চিরায়ত, যে একটা ধারণা যে একটা পার্টি সংগঠন করবে, তারা বিপ্লবের ডাক দেবে, আর সবাই এসে ক্ষমতা দখল করে পার্টির নেতাকে ক্ষমতার মসনদে বসিয়ে দেবে, এরকম একটি ধারণা, যেটা আমাদের মধ্যে, আমরা যখন আমাদের যারা বামপন্থী রাজনীতিতে সক্রিয় ছিলেন, এরকম একটা ধারণা থাকলেও কিন্তু বাস্তবে আমরা এই জিনিসটা লক্ষ্য করি নাই আর কি, বাংলাদেশের এই সম্প্রতি এই ঘটনাগুলো থেকে। সেখানে আমার কাছে যেটা মনে হয়েছে তা হলো যে এই যে বৈপ্লবিক একটা শক্তির উত্থান ঘটে, এই বৈপ্লবিক শক্তির উত্থানটা নানানভাবে পথভ্রান্ত হয়, মিলিয়ে যায়, নিঃশেষ হয়ে যায় নানান ঘটনাতে। তো
আহ, যেমন মানিক ভাইরা যে ওই সময় যে আরেকটা খুব গুরুত্বপূর্ণ অংশ, একটা সম্ভাবনা তৈরি করে ফেলেছিলেন, একটা সেল গঠন করেছিলেন পূর্ব বাংলার বিপ্লবী কমিউনিস্ট আন্দোলন নামে। তার কি একটা মানে কি একটা করুণ পরিণতি হলো, পার্টির লাইনের সাথে তারা চলে গেলেন। এবং তিনি এটা তার কাছ থেকে এটা জানলাম যে তিনি এটা অভিযোগ করছেন যে তারা প্রতারিত হয়েছেন পার্টি দ্বারা, এবং মিলিয়ে গেল জিনিসটা। ভুল হোক শুদ্ধ হোক, সিরাজ শিকদার তার ধারায় একটা ফাইট গড়ে তুলতে পেরেছিলেন, কিংবা কাজী জাফররা শিবপুরে একটা ফাইট দিতে পেরেছিলেন ৭১-এর মুক্তিযুদ্ধে। কিন্তু তারা পার্টি লাইনে গিয়ে দেখা গেল যে মানে সব এলোমেলো করে হয়ে গেল আর কি। সব কিছু মিলে আমি শুধু এখন আসবো হলো শামসুজ্জোহা মানিক ভাইয়ের কাছে আসবো। সেটা হলো যে এই যে বিপ্লবী তরুণ প্রজন্মের উত্থান ঘটে বিভিন্ন সময়ে, আপনাদের সময়ের এই উত্থানটা ঘটেছিল, এবং এই উত্থান ঘটানোর প্রেক্ষিতে নানান সংকট সম্ভাবনা দেখা গিয়েছিল। অনেক সম্ভাবনার মানে কর্পূরের মতন মিলিয়ে যেতে আমরা দেখেছি। এখান থেকে আসলে এখন যদি কোনো এরকম ঘটনা ঘটাতে কেউ চায়, কিংবা ঘটবে, তো বাংলাদেশ তো গণ অভ্যুত্থানেরই দেশ। এখানে গণ অভ্যুত্থান মানে নির্দিষ্ট সময়ের পর পর সংগঠিত অতি অবশ্যই হয়। সেখানে আপনাদের এই আয়োজন, আপনাদের ওই ঘটনা থেকে আমরা কি শিক্ষা বের করতে পারি, এই বিষয়ের উপরে আপনি একটু কথা বলবেন। আমরা এখনকার তরুণ প্রজন্ম যদি এরকম একটা মানে একটা শক্তির উদ্বোধন ঘটায় আর একটা অভ্যুত্থানের দিকে চলে যায়, সেই অভ্যুত্থানের দিকে চলে যেতে চাইলে একই গর্তে তো বারবার পড়া যাবে না। তো সুতরাং আপনারা সেখানে তাদের ক্ষেত্রে আপনারা কি বার্তাটা দেবেন, আর নির্দিষ্ট করে আপনি আমাদেরকে বলবেন। এটা আসলে খুব কঠিন এক কথা উত্তর দেওয়া বা সহজ উত্তর দেওয়া। আসলে আমি বহুবার ভেবেছি আমাদের প্রজন্মের উত্থানটা কিভাবে হলো, কিভাবে সম্ভব হলো। আমাদের আগের প্রজন্ম পাকিস্তান আনলো, জাস্ট পাকিস্তান তার প্রতিষ্ঠা করেছে। আমাদের বাবা চাচা মামা এই যে প্রজন্ম, পাকিস্তান হচ্ছে তাদের সৃষ্টি। তারা ধর্মের ভিত্তিতে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলো, তাদেরই সন্তান, আমরা তো তাদেরই সন্তান, জাস্ট পরের প্রজন্ম। আমরা পাকিস্তান বিরোধী ইয়েতে চলে গেলাম, দার্শনিকভাবে পাকিস্তান বিরোধী যাত্রা দিয়ে আমাদের যাত্রা শুরু হলো। যেমন প্রথমে পূর্ব বাংলার স্বায়ত্তশাসন নিয়ে আমার অত মাথা ব্যথা ছিল না। ৫৭ সালে আমি যখন স্বাধীনতা চিন্তাটা করলাম, তার আগে ধর্মীয় রাজনীতির ভিত্তিটাকেই আমি অস্বীকার করলাম। ক্লাস 8-এর ছাত্র তখন, আমি ৮ম শ্রেণীর ছাত্র। এই বয়সে কতটুকু বোঝে একটা ছেলে, অথচ বুঝলাম যে আমরা একটা খুবই ভ্রান্ত এবং ক্ষতিকর চিন্তার ভিত্তিতে একটা রাষ্ট্র গঠন করেছিলাম। শুধু যে হিন্দু মুসলমানের বিভাজন হয়েছে তা না, অকল্পনীয় মানুষের দুঃখ কষ্ট হয়েছে, এর ফলে বিপুল লোক ক্ষয় হয়েছে, মানুষের বিপুল কষ্ট দুর্ভোগ হয়েছে, উদ্বাস্ত হয়েছে, তারা হয়েছে, নিহত হত্যা হয়েছে, ধর্ষণ হয়েছে, গৃহচ্যুত হয়েছে। এগুলো তো দেখেছি, কিছু তো দেখেছি আমরা। আমি বহু ছেলেবেলার ঘটনা, কিন্তু এগুলো তো দেখেছি, শুনেছি। তো এইগুলো এই প্রচন্ডভাবে ধর্ম মানে বিরোধী রাজনীতি, ধর্ম ভিত্তিক রাজনীতির বিরুদ্ধে আমাদের নিয়ে গিয়েছিল প্রচন্ডভাবে। এটা সাংঘাতিকভাবে কাজ করেছিল। কিন্তু এইটা একদিকে কাজ করছে, অবশ্যই ভাষা আন্দোলনের ভিতরে ক্রিয়াশীল ছিল, এর পেছনে ক্রিয়াশীল ছিল, যেটা এর আগে আলোচনায় বলেছি। এই আলোচনাগুলো আমরা করেছি। ভাষা আন্দোলন, এই যে মানে আত্মোপলব্ধি, আমরা বাঙালি, অথচ এই বাঙালি জাতিকে
আমরা মানে বিভক্ত করেছি ধর্মের ভিত্তিতে। হ্যাঁ, এবং এত মানুষের সাফারিং এর কারণ হচ্ছে এই ধর্ম। এই যে প্রতিক্রিয়াটা আমার জীবনে ঘটলো, আমার বুদ্ধিভিত্তিক উন্মোষ যখন হচ্ছে, এখানে আরেকটা ফ্যাক্টর কাজ করেছে, পড়াশোনা। আমি আমার নিজের বিভিন্ন কথা বলছি, একটা উদাহরণ দিই। আমি ঢাকা কলেজে ভর্তি হলাম 1960 সালে। 60 সালে ম্যাট্রিক পাস করলাম যশোর জেলা স্কুল থেকে। জেলা স্কুলে 59 সাল, ক্লাস 10-এ ম্যাট্রিক পরীক্ষা দিলাম। ম্যাট্রিক পরীক্ষা পাস করলাম 1960 সালে, এসে ঢাকা কলেজে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে তখন বাবা বোধহয় 60 টাকা দিতেন মাসে, প্রথম দিকে 60 টাকা দিলে ওই 30 টাকার মতো, 25 টাকার মতো ছিল ওই হলের সব চার্জ আর কি, খাবার খরচ আর কি, হোস্টেলে। আর নর্থ হোস্টেলে ছিলেন ঢাকা কলেজের, তো তার চার্জে পড়তো ওই 35-40 এরকম। তা এরপরে যে টাকাটা থাকতো 20 টাকার উপরে, এটা দিয়ে আমার চলে যেত নাস্তা। ঢাকা কলেজের পাশে হচ্ছে নিউ মার্কেট, বইয়ের দোকানে আমি নিয়মিত হাজির হতেন, বই খুঁজতাম। এই ইয়েতে ওই বই বিক্রি হয় যেখানে, বইয়ের দোকানে। তো নিউ মার্কেটের বুক মার্কেটে গিয়ে দেখলাম দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, তার নাম তো জানা ছিল। হ্যাঁ, আর তার লেখাও ওই যে গল্পের শেষ নেই, এছাড়াও তার লেখারও পড়েছিলাম, যত খেয়াল হচ্ছে এখন। এই ক্লাস 10-এ থাকতেই পড়েছিলাম, 10 খণ্ডই পড়েছিলাম দেবপ্রসাদ চট্টোপাধ্যায়ের, ওনার সম্পাদিত। ওনার লেখা লোকায়ত দর্শন পেলাম, সে বিশাল এক বই। তখনকার যুগে বইয়ের দাম হলো মানে পাকিস্তানি মুদ্রায় 20 টাকা, কত 15-16 টাকা মতো দাম ছিল। এখানে দাম প্রায় ডাবল হয়ে যায়, ওই দোকানদার আর কি, এটা তো ইম্পোর্ট করেছে। এই বই কিনে পড়লাম, একেবারে রুদ্ধশ্বাসে পড়লাম। এই বই পড়ে এত ভালো লাগলো। এটা আবার আমজাদ হোসেনকে যশোরে মাঝে মাঝে যেতাম। আমার বাবা তখন যশোরে ছিলেন, সার্ভিসে ছিলেন যশোরে, পুলিশে চাকরি করতেন বলেছি আগে। যশোরে ছিলেন, মাঝে মাঝে যেতাম ছুটি ছাড়ায়, আমজাদকে বইটা পড়তে দিলাম, দিয়ে দিলাম পড়ার জন্য। বিশাল এক বই, এখনকার দাম বোধহয় 20,000 টাকা হবে। বিরাট বই, কয়েকশো পৃষ্ঠার বই, 400-500 পৃষ্ঠা বোধহয় হবে, বয়নে এখন বিরাট বই ছিল। চিন্তা করা যায়, এই বই আমরা পড়ছি, আমাদের প্রজন্ম গোগ্রাসে গিলছি আমরা। এই আগ্রহ কলকাতার, আমরা এক অর্থে, সেই অর্থে যদি বলা যায়, চিন্তার খোরাক, মানুষের আসল শক্তি তো তার চিন্তায়, মননে। আমাদের মনোজগৎকে তৈরি করেছে মূলত কলকাতার সাহিত্য, তাদের লেখা, তাদের অনুবাদ গ্রন্থ। বাংলায় অনুবাদ করত, রাশিয়ার বই, ফ্রান্সের বই, ইংল্যান্ডের বই, এই যে বিভিন্ন বইয়ের ভাষার বইগুলো যে বাংলায় অনুবাদ হয়ে আমাদের হাতে পৌঁছতো, এগুলো তো আমাদের মনোজগৎ তৈরি হয়েছিল অনেকখানি। কলকাতার সাহিত্য দিয়ে আমরা প্রচণ্ডভাবে প্রভাবিত হয়েছিলাম, এবং কলকাতার রাজনীতি। আমাদের কাছে ধর্মের কোনো ব্যবধান ছিল না। পরবর্তীকালে বুঝেছি পাকিস্তান সরকার এত খেপা, বা যারা এই পাকিস্তানি ছিল, তারা খুব ভয় করতো এবং খুব বিরোধী ছিল কলকাতার সাহিত্যের। ওরা বুঝেছিল যে এটা কি ক্রিয়া করে সাহিত্য মানুষের মনের জগতে। এটা আসলে সাংঘাতিকভাবে কাজ করেছিল আমাদের মনের জগতে। আমরা একটা প্রজন্ম দাঁড়াচ্ছি, এরা বাস করছে পাকিস্তানে, এক অর্থে তারা তাদের মনোভূমি দিয়ে তারা কিন্তু কলকাতায় বাস করছে, বা পশ্চিমবঙ্গে তারা থাকছে, ওইভাবে বললে আর কি। অর্থাৎ ধর্মীয় তাদের মধ্যে কোনো কাজ করছে না, বরং ধর্মের বিরুদ্ধে এটা প্রতিক্রিয়াতে অ্যাভার্সান, বিমুখতা দাঁড়িয়ে গেছিল সাধারণভাবে আর কি। সবার মধ্যে আমি তা বলি না, কিন্তু এটি মূল প্রবণতা ছিল, মূল। এটা প্রভাবিত করেছিল প্রজন্মকে। এই জন্য খুব সহজ আমাদের পক্ষে স্বাধীন পরিমাণার রাজনীতিতে যাওয়া সম্ভব হয়েছিল। আমার তো এইটি, আমি পরিমাণের স্বাধীনতার জন্য নেমে পড়লাম, কাজ শুরু করে দিয়েছিলাম। মানে এই সমস্যাটা, মানে এই প্রবণতাটা, এই উপলব্ধিটা পার্টির মধ্যে লোকেদের না না, পার্টির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। ওরা তো ভয় অস্থির, পাকিস্তানের বিরুদ্ধে কিছু বলবে ওরা, তো আমাদেরকে শান্ত করার চেষ্টা করতো।
হ্যাঁ পাকিস্তান ঠিক আছে, স্বায়ত্তশাসনের রাজনীতি তো আমরা করছি, এইটুকু থাকলে আমাদের রাখতে হবে। আসলে আমাদের শ্রেণী সংগ্রাম, জনগণের মুক্তির সংগ্রামটা করতে হবে, এটাই আসল কাজ। জনগণের মুক্তি বলতে তারা অর্থনৈতিক মুক্তিটাই বুঝতে মূলত, ওটা হলে সব ঠিক হয়ে যাবে। তখন ছাত্র তরুণরা তো মানে স্বতন্ত্রভাবেই দাঁড়ানোর একটা প্রবণতা দেখা গেছে। স্বাভাবিক, ওরা তো নেতৃত্ব দিতে চায়, ব্যক্তি হিসেবে না হলেও সমষ্টিগতভাবে নেতৃত্ব দিতে চায়। তো সেখানে মানে তারা সফল হতে পারলো না কেন? সেই নেতৃত্ব তারা দিতে পারে নাই, ওই যুগটা তাদেরকে অ্যালাউ করে নাই। এখানে ৭১-এরও ভারতেরও একটা ভূমিকা আছে। ভারত সমস্ত দরজা খুলে দিয়েছিল তো আওয়ামী লীগের জন্য, এটা তো বামপন্থীদের আমাদের জন্য তো খুলে দিত না, তারা এটা করতো না। ভারত এখানে একটা বিপ্লব চাইবে, আমাদের তো বিপ্লব, আমরা তো বিপ্লবের স্বপ্ন দেখতাম। না, সেটা তো রিঅর্গানাইজেশন অফ দ্য, শুধু অফ বেঙ্গল না, বাংলা, পূর্ববঙ্গ, ইস্ট বেঙ্গল বা মানে জয়েন্ট বেঙ্গল না, সাবকন্টিনেন্ট। আমরা তো চিন্তা করতাম আলটিমেটলি আমাদের স্বাধীন পূর্ব বাংলার যে রাজনীতি ছিল, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। আমরা তো গোটা ভারতবর্ষ নিয়ে চিন্তা করতাম। আমরা ভারতবর্ষের ডিভিশন যেটা হচ্ছে ধর্মের ভিত্তিতে, এটা কিন্তু আমরা ইয়ে করতাম, অপছন্দ করতাম বা নাকচ করতাম আমাদের ব্যক্তিগত আলোচনায়। এইটা আমাদের ভেতরে, অর্থাৎ আমরা পূর্ববঙ্গের জায়গাতে বাস করতে পারি, কিন্তু আমাদের বিপ্লবের কল্পনা ছিল সমগ্র উপমহাদেশকে কেন্দ্র অবলম্বন করে, এবং তার বাইরেও আমরা চিন্তা করতাম। সে অর্থে আমরা আন্তর্জাতিকতাবাদী, এই অর্থে মার্ক্সবাদের আন্তর্জাতিকতাবাদের স্পিরিটটাকে কিন্তু আমরা গ্রহণ করেছিলাম, এটা ঠিক। তার সঙ্গে জাতীয়তাবাদটা ছিল, জাতীয়তাবাদটা ভিত্তি ছিল। এটা হচ্ছে আমাদের যাত্রা বিন্দু বলতে পারো। একটা যেমন পূর্ব বাংলার স্বাধীনতা, এটা হচ্ছে আমাদের একটা যাত্রা বিন্দু। দুই বাংলার পুনর্গঠন, নেক্সট ফেজ, গোটা ভারতবর্ষ বিপ্লব, থার্ড ফেজ। আমি এখানে এটা বলতে চাচ্ছি যে মানে ভারত দরজা খুলে দিয়েছিল এখানকার আওয়ামী লীগ, ছাত্রলীগ, মুজিববাদীদের মানে তাদের অংশকে লড়াইয়ে সহযোগিতা করার জন্য ভারত দরজা খুলে দিয়েছে। হ্যাঁ, আপনি কি এটাকেই চিহ্নিত করছেন আপনাদের সফল না হওয়ার কারণ? আপনাদের নিজেদের সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতা আছে, কিন্তু এটাও তো ফ্যাক্টর। আমাদের পক্ষে কে আপনাদের সীমাবদ্ধতাটা কি সেটা আমাদের পক্ষে চীন ছিল, তা চীন ছিল তো আমাদের বিরুদ্ধে না, কোনো আন্তর্জাতিক সহযোগিতার ব্যাপার ছিল না, কোনো সহযোগিতা ছিল, রাইট এবার। হ্যাঁ, ভারত আমাদের বিরুদ্ধে, হ্যাঁ ঠিক আছে মানছি। ভারত আমাদের লোকদের মেরে ফেলেছিল, ভারতে মারতো, মেরে ফেলতো, মেরেছে। আমার পরিচিত আমাদের কর্মীকে মেরেছে, হত্যা করেছে। এগুলো সবই মানছি, কিন্তু আমি এটা জানতে চাচ্ছি যে আপনাদের নিজেদের মধ্যেকার কোনো সীমাবদ্ধতা ছিল কিনা, নাকি আপনারা না, সেটা ছিল, ওই জায়গাটা আমরা একটা আলোচনা। সেটা হচ্ছে আসলে যে সময়ের ব্যাপারটা তো আমরা তখনও বুঝি নাই। আমরা কি বলবো, আকলি বিকুলি করেছে আমাদের নেতাদের কাছে যে আপনারা একটা কর্মসূচি দেন। প্রথম হচ্ছে 64-85 সালে যুদ্ধের পরে আওয়ামী লীগ বেশি দেরি করে নাই, সেপ্টেম্বরে যুদ্ধ হলো, ফেব্রুয়ারিতে এটা বলা যাবে যে এখানকার মানে বামপন্থীদের চাইতে আওয়ামী লীগ তথা ডানপন্থীরা রাজনীতিতে হবে বেশি ম্যাচিউর। বটে, অসুবিধা নাই, তারা তো সমাজ পরিবর্তন স্বপ্ন দেখে না, সমাজ যার যার রাজনীতির জায়গা থেকে, সেদিন তো ম্যাচিউর, যার যার রাজনীতির জায়গা থেকে আওয়ামী লীগের রাজনীতির জায়গা থেকে ম্যাচিউর। আবার কমিউনিস্ট ম্যাচিউর না কেন, ওরা তো যুগ যুগ ধরে জন্মান্তর ধরে তোমার ইয়ে করে বেড়াবে, মানুষকে মত দীক্ষিত করবে, কর্মসূচি দিতে পারলো না, সুতরাং কর্মসূচি দিয়েছিল, ওদের কর্মসূচি জাতীয়তাবাদী হবে না তো, কর্মসূচিটা হচ্ছে জনগণের কর্মসূচি, সেই জন্য বেতন বাড়াবে, কৃষকের কিছু অধিকার, অর্থনৈতিক এই অর্থনীতিবাদী কর্মসূচির মধ্যেই রাজনৈতিক ক্ষমতা দখল বিষয়ক কর্মসূচির কথা বলছি। রাজনৈতিক ক্ষমতা হচ্ছে অর্থনীতির সম্প্রসারিত রূপ। না, তাদের কাছে রাজনীতিটা কি, রাজনীতিটা হচ্ছে অর্থনীতির এক্সটেন্ডেড ফর্ম। না, অর্থনৈতিক কর্মসূচি কখনোই রাজনৈতিক কর্মসূচিতে টার্ন নিতে পারে না, তারা মনে করতো সেটাই, এটা ভুল মনে করা। এখন যেটাই বলো তারা সেটাই মনে করতো। আমি এই জন্য একটা উপমা দিয়েছিলাম, যে ওই উপমাটা অনেকটা এই ধরনের, যে মানে একটা জিনিসকে খুব খাওয়ালেই মোটা হতে হতে সেটার বিশাল হয়ে যায় না। হ্যাঁ, ধরো তোমার ছাগলকে যতই তুমি খাওয়াও, ছাগল গরুতে পরিণত হবে না,
ওর শরীরে ওইখানে গিয়ে আটকে যাবে একটা ফ্রেমে, যতই খাওয়া না কেন, মোটা ছাগল হবে, গরু হবে না। আমি একটা তুলনা একদম দিয়েছিলাম। তো এরা মনে করতো যে অর্থনৈতিক আন্দোলন করতে করতে ওটা বিপ্লবী রাজনৈতিক আন্দোলন পরিণত হয়। এটা যে হয় না, আমি এই কথাটি বলেছিলাম। এটা হতে পারে না, কিন্তু এই ভ্রান্তির মধ্যে এখনোকার কমিউনিস্ট হয়ে তাই হবে আমাদের সমাজে। না না, পৃথিবীর অনেক কমিউনিস্টরা, ওদের কথা বাদ দাও, আমার দেশের এইটাই সাবকন্টিনেন্টের কমিউনিস্টদের এটা এই সমস্যার মধ্যে রয়েছে, এবং এখান থেকে তারা উত্তরণ কিয়ামত পর্যন্ত হবে বলে আমরা হবে না। আর একটা কারণে হবে না, সেটা হচ্ছে আরো তো কমিউনিস্ট রাষ্ট্র আছে, চীন আছে, ভিয়েতনাম আছে, এখন রাশিয়া নাই। এই রাষ্ট্রগুলো, আমার অভিজ্ঞতাতে আমি একটা জিনিস বুঝেছি, যখন ওদের বিপ্লবটা হয়ে যায় তখন আর একটা দেশের বিপ্লবকে তারা অধীনস্থ করতে চায়, এটাকে স্বাধীনভাবে বিকশিত হোক এটা চায় না। এটা জাতিগত সমস্যা। মানে এটা এখন কি করবে, মানে দেখা যাচ্ছে যে এখানকার পার্টির যে বিপ্লবের তত্ত্ব, সে তত্ত্ব আসছে হলো মানে রাশিয়ার ডেস্ক থেকে, হ্যাঁ, চীনের ডেস্ক থেকে, এক্স্যাক্টলি, হ্যাঁ। তো ওই ডেস্ক থেকে আসা তত্ত্ব ফলো করতে গেলে তো মানে সেটা বদহজম হয়ে যাবে। ওরা চায় আমরা যাতে ওদের সাবসার্ভিয়েন্ট, অধীনস্থ, সহযোগী হয়ে থাকি। মানে ওদের শত্রু, যাতে ওদের শত্রুর বিরুদ্ধে যেন এরা ভূমিকা রাখতে পারে, ওদের শত্রুর বিরুদ্ধে আমরা তাদের সাপোর্টিং শক্তি হিসেবে কাজ করব। হ্যাঁ, ব্যাস এটাই। চীনের শত্রু যেহেতু ছিল ভারত, সুতরাং চীন এই মুক্তিযুদ্ধ, তখন তো মাও সেতুং জীবিত ছিলেন, তো তখন তারা তো মানে এই আন্দোলনের পক্ষে দাঁড়ান নাই, বিপক্ষেই দাঁড়াইছে বলা যেতে পারে। কে? চীন বিপক্ষে দাঁড়িয়েছে মানে কি, আমাদের লোকরা চীনে এমবাসিতে এখানে কনসুলেটে গেছিল 71-এ মার্চে। ওই যে ক্র্যাকডাউনের পরে 2-3 দিন তো খুব কড়া কারফিউ ছিল। কারফিউটা যখন সরে গেল, আমি ঢাকায়, আমি তো সারা দেশে যুদ্ধ অর্গানাইজ করে বেড়াচ্ছি, তো ওই সময় আমি ঢাকায় এসছি। তো আমার কাছে অভিযোগ করছে, এটা হচ্ছে মার্চের দিকের ঘটনা বোধ হয়, সরি এপ্রিলের দিকের ঘটনা। আমি একটু পরে এসেছিলাম ঢাকাতে, কয়েকদিন পরে এসেছিলাম। মহসিন শস্ত্রপাণি এরা চাইনিজ এম্বাসিতে গিয়েছিল, এদের তো পরিচয় ছিল আগে থেকে, আর সে তো কমিউনিস্ট পার্টি, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি করতো। তো চীনের মহসিন শস্ত্রপাণি কি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি করতে? হ্যাঁ, আমাদের সঙ্গে ছিল। তো অভিযোগ করেছে মহসিন শস্ত্রপাণি, এবার আমার কাছে অভিযোগ করছে যে কি কথা হয়েছে। তো চীনা এম্বাসি, তখন এখানে এম্বাসিতে সেকেন্ড পজিশনে যিনি ছিলেন, উনি চার্জে ছিলেন, ওই ফার্স্ট সেক্রেটারি বোধ ছিলেন না, যাই হোক, যিনি পার্টির চিফ ছিলেন এখানে, ওদের কমিউনিস্ট পার্টির আবার এখানে সেল থাকে, কমিটি সেলের যিনি চিফ ছিলেন, সেক্রেটারি ছিলেন, তার সঙ্গে তার কথা হচ্ছিল। তো উনি অভিযোগ করলেন যে আপনারা এইভাবে চীনা প্রতিনিধির কাছে অভিযোগ করছিলেন যে আপনাদের পার্টি, আপনারা পাকিস্তান আর্মিকে সাপোর্ট দিচ্ছেন, এরা এত বড় এখানে গণহত্যা শুরু করেছে, আপনারা সেটাকে সমর্থন জানাচ্ছে। তখন বলছে আমাকে ইংরেজিতে, মহসিন শস্ত্রপাণি বলছে, আমার মুখস্থ আছে কথাটা, মোটামুটি এরকম কথা। You see, Pakistani soldiers are killing the Hindus only, and you know, all Hindus are Indian residents. এই কথাটা যে লোকটা বলছে, তার মাথায় এই চিন্তাটা, ইয়েটা মানে বাস্তবতাটা নাই, যে পূর্ব বাংলায় যে কমিউনিস্ট পার্টিকে সাপোর্ট করত, তার চিফ একজন হিন্দু সম্প্রদায় থেকে আগত মানুষ, সৌমিত্র দস্তিদার। আচ্ছা, সেটা তো হলো চীনের পররাষ্ট্রনীতি। এটা হলো চীন এটা সাম্প্রদায়িক জায়গা থেকে বলে নাই, চীন এটা বলেছে হলো তার পররাষ্ট্রনীতির জায়গা থেকে। সে সাম্প্রদায়িকতা ব্যবহার করতে পারে, তারা তাদের নিজেদের ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে পা দেয় না। আর আমরা সেটাকে অন্ধভাবে অনুসরণ করতে গেছি আর কি। মানে এখন মুখ খারাপ হয় যে ছাগলের বাচ্চারা চীনের অন্ধ অনুসারী হয়ে নিজ দেশের বিপ্লবকে ইয়ে করেছে, এরা মানে দায়িত্ব পালন করতে। আর ওই সময়কার অধিকাংশ ওই সময়কার এই ধারা অধিকাংশ নেতাদের লেখার মধ্যে শুধু একটা মানে আকুতি লেখা পাওয়া যায়, সেটা হলো যে মহান চীন রক্ষা
করতে হবে, মানে চীন রক্ষাটাই তাদের কাছে মুখ্য বিষয় ছিল। এরকম তাদের একাধিক জায়গায় এদেশে লেখকদের লেখার মধ্যে এটা পাওয়া যায় আর কি। আচ্ছা, ঠিক আছে, সেটা আমি বুঝলাম। আমি আবার মানে আলোচনার পয়েন্টে আসতে চাচ্ছি। সে পয়েন্টটা হলো যে আপনারা তো একভাবে দাঁড়িয়েছেন, এটা তো পার্টির প্রবলেম, পার্টি ওই জায়গায় যাচ্ছে। ছাত্র তরুণরা তো এই জটিল ঘেরাটোপের মধ্যে নয়। এর মধ্যে সিরাজ শিকদার দাঁড়াতে পারলো, সে কিন্তু কোনো পার্টির সাথে গেল না, তারা নিজেরাই পার্টি হয়ে যাওয়ার দিকে চলে গেল। এবং তারা তাদের সমালোচনা করেছিলেন আপনি, যেটা হলো যে গণসংগ্রাম এবং গণ আন্দোলনের পথটা তারা মানে পরিহার করার কারণে যে পথে গেছে এই পথটা অনেকটা আত্মঘাতী পথ, এরকম একটা কথা আপনি বলেছেন। আমি আত্মঘাতী মনে করি এটাকে। আচ্ছা, আত্মঘাতী পথ। আর আপনারা যে পথে গিয়েছিলেন এটাও তো একটা আত্মঘাতী পথ, আমাদের কিছু করার ছিল না পার্টির সাথে। জাতীয় কর্মসূচিতে আমাদের নাই, আর জাতীয় কর্মসূচি সিরাজ শিকদার স্বতন্ত্র জায়গায় যেতে পারলে আপনারা কেন যেতে পারলেন? কিভাবে যাব? আমরা তো সিরাজদের রাস্তায় যাব না, তো তা না গেলেন। জাতীয় রাজনীতিতে আমাদের দাঁড়াতে হবে। তখন ওই পরিস্থিতি ছিল। আমরা মানে কে, আমরা যেটা জাতীয় কর্মসূচি দেব, কে দেবে জাতীয় কর্মসূচি? মাহবুবুল্লাহ দিলে এটা হবে না। এটা হচ্ছে ছাত্ররা তো দিয়েছিল, ছাত্র ইউনিয়ন থেকে দিয়েছিল 11 দফা কর্মসূচি 1970 সালে 22 ফেব্রুয়ারি, স্বাধীনতার জন্য দিয়েছিল। আসলে তো তখন স্বাধীনতার না, কিন্তু ওই সময় স্বাধিকারের পথে স্বায়ত্তশাসন কর্মসূচি দেওয়ার দাঁড়ানো যেত না। 6 দফা, এটা বাস্তবটা বুঝতে হবে। 6 দফা দেওয়ার পরে গোটা 66 পার করেছ, মানে আমরা পার করেছি। 67 সাল পার করেছি, 68 সাল পার করেছি। এর মধ্যে চলে গেছে আর কি, মানে সকল পরিস্থিতি, সকল ঘটনা টটল জোয়ার সবকিছু শেখ মুজিবের হাতে চলে গেছে অলরেডি। জাতীয় রাজনীতির নিয়ন্ত্রণ, মূল নিয়ন্ত্রণ তখন শেখ মুজিবের কাছে চলে গেছে, মুজিবের হাতে। বাস্তব এটাই, রাইট। এটা আর কেউ না বুঝুক আমি বুঝতাম, আমার কাছে স্পষ্ট ছিল। কিন্তু সিরাজ শিকদাররা স্বতন্ত্রভাবে দাঁড়িয়ে তো সেটাকে চ্যালেঞ্জ করে তার ধারায় তো তিনি চেষ্টা করেছেন। এটা ফেল করেছে, আমি তো জানতাম এটা ফেল করলো। আমি যদি বুঝি যে তারা ফেল করলো তো হলো, তারা ফেল করলেন হলো আপনার অভিযোগ অনুযায়ী যে জাতীয় সংগ্রাম এবং গণসংগ্রামকে গ্রহণ না করার কারণে। কিন্তু আপনারা সেটা গ্রহণ করেই দাঁড়াতে পারতেন। এর জন্য তো আমাদের একটা জাতীয় কর্মসূচি দিতে হবে। সেই আসলে সময়টা তখন বিভ্রান্তিকর হয়ে গিয়েছিল, আমরাও বিভ্রান্ত হয়েছিলাম। কারণ তখন জাতীয় সংগ্রাম করলে দেখা যাচ্ছে যে আমরা যদি স্বায়ত্তশাসন আন্দোলনের উপর জোর দিই, ওটা আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে। জোয়ার অলরেডি শুরু হয়ে গেছিল ভেতরে ভেতরে, এগুলো বুঝতে হবে, বাস্তবটা আমাদের বুঝতে হবে। আসলে ওই যে 1-2 বছর বসে থেকে সময় কাটালো, আর 14 দফা, বিশেষ করে 14 দফা দিয়ে ভাষা নিয়ে চুপ করে বসে থাকলেও হতো। উনি যে 14 দফা ছেড়ে দিয়ে দিলেন, একটা কর্মসূচি তুমি দিয়ে দিলে, তারপর কোন থেকে এই উল্টা দিকে যাওয়া সহজ? 14 দফা তো জনগণের কাছে নিয়ে যাওয়া হয় না, নিলে গিয়ে তোমার কাজ হতো অল পাকিস্তান, তুমি গোটা পাকিস্তান ভিত্তিক বিপ্লব করো। তো স্বায়ত্তশাসনের বিষয় না। স্বায়ত্তশাসন বিষয়টা আছে, তোমারও স্বায়ত্তশাসন, পাঞ্জাবিদেরও স্বায়ত্তশাসন, সিন্ধিদেরও স্বায়ত্তশাসন, ওই বালুচদেরও সবাই আমরা ভাই ভাই, আমরা সবাই মিলে পাকিস্তানে থেকে যাই। মূল কথাটা তো এটা, আমরা পাকিস্তান থাকবো না। আমাদের জায়গাটা হচ্ছে, অন্তত আমার কাছে খুব পরিষ্কার, পাকিস্তানকে ধ্বংস করতেই হবে, পাকিস্তানকে ভাঙতেই হবে। এটা পলিটিক্সকে ভাঙার ব্যাপার। এখানে যে ধর্মভিত্তিক যে রাজনীতিতে দাঁড়িয়ে যাচ্ছে, এটাকে এর ভিত্তিমূলকে উৎপাদন করতে হবে, ধ্বংস করে দিতে হবে। এটা ফিলোসফিক্যাল জায়গা আমার কাছে, আমাদের মতো মানুষদের কাছে, বিশেষ করে আমার কাছে। আমি তো কিছু রোল প্লে করেছি সেই যুগে। আচ্ছা, এই কেন এটাকে 11 দফা যে দিলেন, 11 দফাটা ঘোষণা করলেন কে? ছাত্র সংগ্রাম, ওই ছাত্র ইউনিয়নে। এটা তো কায়জাফর ছিল, মূলত হচ্ছে মাহবুবুল্লাহ, মোস্তফা জামাল হায়দার। আচ্ছা, মাহবুবুল্লাহ সেক্রেটারি, মাহবুবুল্লাহ মোস্তফা জামাল, দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। হ্যাঁ, একজন প্রেসিডেন্ট হচ্ছে মোস্তফা জামাল হায়দার। আচ্ছা, মাহবুবুল্লাহ সেক্রেটারি হচ্ছে মাহবুবুল্লাহ। তাহলে মাহবুবুল্লাহ ওই 11 দফাকে ক্যারি করেই তো তিনি ছাত্রদেরকে নিয়ে একটা স্বতন্ত্র জায়গায় দাঁড় করানোর, আপনাদেরকে। ছাত্র দিয়ে হয় না, তুমি ছাত্রদের দিয়ে একটা জাতীয় কর্মসূচি দিচ্ছ, পিপুল এটা অ্যাকসেপ্ট করবে কেন? মূল্য, হ্যাঁ
ভালো কর্মসূচি, তোমাকে ন্যাশনাল লিডার মানবে কেন? ছয় দফা অলরেডি দিয়ে দিয়েছে, মুজিব এটা দিয়ে রেখেছে। এইটা তখনও হয়তো আমি জানি না হতো কিনা, আমার মনে হয় না, সময় চলে গেছিল। ওই তখন আমরা ওই গাড্ডায়, শ্রেণী সংগ্রামের গাড্ডায় পড়ে গেছিলাম, যে ভিত্তিটা করি, ভিত্তিটা করলে যেটা হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে পরে একটা ফাইট দেওয়া যেতে পার্টির পারে। সাথে আপনাদের যাওয়াটাই কি আপনি মনে করছেন যে সঠিক ছিল? পার্টির সঙ্গে গেলেও যা হতো, না গেলেও তাই হতো। আরেকটা জিনিস হচ্ছে, আমি যদি ঢাকায় থাকতাম আমি হয়তো কিছু করতে পারতাম, কিন্তু আমার হাতে তো নিয়ন্ত্রণ ছিল না। আমাদের আপনাকে তো দায়িত্ব দেওয়া না, হয় না। দায়িত্ব দেয়নি। তার মানে হচ্ছে বাকি যে তিনজন তো যারা থাকলো, নুরুল হাসান তো এজেন্ট শিয়াশিকদারের, ও তো চলে গেল, বাদ গেল। তারপর তো আবুল কাসেম, ফজলুল হক, মাহবুবুল্লাহ, আমজাদ, এই তিনজন ছিল। তারা তো আমার গুরুত্ব কখনো বোঝে নেই, মনে করে নেই। আমার হিসেবে তো পরিষ্কার যে আমার কোনো সমর্থন নাই, সেভাবে নাই, আমাকে কেউ দায়িত্ব চায় না। আমি শুধু আমি কিভাবে দায়িত্ব পালন করবো? আমি করবো কেন? আমি শুধু এটা জানতে চাচ্ছি যে তর্কের খাতিরে ধরে নিলাম আপনাকেই দায়িত্ব দেওয়া হলো, তর্কের খাতিরে ধরে নিলাম আপনাকে দায়িত্ব দেওয়া হলো আর কি। তো আপনাকে দায়িত্ব দেওয়া হলেও আপনি গণসংগ্রাম, গণ আন্দোলনের জায়গাটা করলেও বিপদ, না করলেও বিপদ। করলে তার ফলাফলটা চলে যাচ্ছে 6 দফার ঝুলিতে, না করলে তো সিরাজ শিকদার যেটা লাইনে চলে গেছে, তাহলে তো সিরাজ শিকদারের লাইনটা এক অর্থে তো সেই অর্থে তো মানে ওই সময় তার তো একটা হয়েছিল, আকর্ষণ তরিত হয়েছিল, আকর্ষণ তো তৈরি হয়েছিল। তাহলে সেক্ষেত্রে আহমেদ কামাল যে অভিযোগটা আপনাদের বিরুদ্ধে করেন, যে আপনাদের উচিত সিরাজ শিকদার এবং আপনাদের ভিতরে সমঝোতা হওয়া উচিত ছিল, যে এই যে অভিযোগটা এটা করেন, এই অভিযোগ সম্পর্কে আপনি কি মনে করেন? আমি একমত না। আমি বলেছি তো, ধ্বংসটা অনেক ব্যাপক আয়তনে হতো। সিরাজ শিকদারের যে পদ্ধতি বিপর্যয়, ধ্বংস অনিবার্য ছিল। এইটা 1000 লোক নিয়ে সে হয়তো ধ্বংস হয়েছে, এটা 1 লাখ লোক নিয়ে ধ্বংস হতো, ওটা পরিণতি ধ্বংসই হতো, কিছু দাঁড়াতো না শেষ পর্যন্ত, গোটা প্রজন্মটা ধ্বংস হয়ে যেত। তাহলে যেটা হতো, তাহলে মূল বিষয়টা কি আপনি এটা মনে করছেন যে আসলে সঠিক সময়ে সঠিক যে মানে কাজ করণীয় সেটা বাদ দিলে আসলে আর কোথাও দিয়ে বাদ দিয়ে আর রাখা যায়? ঠিক কথাটাই বলেছো। 6 দফা দিয়ে দিছে শেখ মুজিব, আর কোনো কিছু দেওয়ার হবে না, এরকমটাই কি? যদি অল্প পরে দেওয়া যেত, পাশাপাশি কর্মসূচি দেওয়া যেত, তাহলেও তুমি মেকআপ করতে পারছে। তুমি দাও নাই, আর দেওয়ার পরিস্থিতিও রাখো নাই, সুযোগও রাখো নাই, তাহলে কি হবে? যা হওয়ার তাই হয়ে গেছে। তাহলে এখানে বিপ্লবী কোনো প্রজন্ম যদি দাঁড়ায়, সেটা যেখান থেকে দাঁড়াক, এ পর্যন্ত ছাত্রদের ভিতর থেকে তো দাঁড়িয়েছে, তো এখন যদি দাঁড়ায় তাহলে তারা কি আবার মানে সেই ইতিহাসের একই ঘটনা, একই পরিণতির দিকে যাবে? এটা কি নিয়ত হিসেবে আমরা মেনে নেব? এখনকার প্রজন্ম যদি দাঁড়াতে পারে, এখনো সময় আছে তো। আসলে এই প্রজন্মের বিকল্প শক্তি এখন পর্যন্ত দাঁড়ায়নি দেশে। এনসিপি হলে এদেরই হবে, এটা তো পুরাতন প্রজন্মের হবে না। কিন্তু এনসিপি সম্পর্কে তো ওদেরই নেতা মাহফুজ আলম স্ট্যাটাসে বলেছিল যে প্রক্সি মওদুদি, তাহলে হবে না। প্রক্সি মওদুদি আর প্রয়োজন নাই, অর্থাৎ বুঝতে পারছে, তার রিয়েলাইজেশন এসছে যে এই মওদুদি মানে জামাত এবং তার ধাঁচের অনেকগুলো দল তো আছে, তিনি মিন করেছেন যে হাফ ডজন আছে, এই যে এবি পার্টি কিংবা আরো গণ অধিকার পরিষদ যেসব লোকজন আছে, এটা তো ওই রকমই একটা ধারা, ধর্মভিত্তিক একটা ইয়ের উপরে দাঁড়াতে চেয়েছে। তিনি তো এটাকে কন্ডেম করে একটা স্ট্যাটাসও দিয়েছিলেন, এটা নিয়ে অনেক আলোচনা, সমালোচনা, পর্যালোচনা হয়েছে। তো এখন ঘটনাটা হলো যে কিন্তু সেখান থেকে তো ওরা তো বেরোতে পারছে না, না হলে হবে না। এই যে আক্তার, এই যে আমি কথাটা বললাম, আক্তার নামক একটা ছেলে আছে না ওদের, হ্যাঁ জানি, সে ওর নানির বয়সী এক নারীর সাথে সে হ্যান্ডশেক করলো না। আচ্ছা যাই হোক, তাহলে মানে তাদের এইটা কি ধর্মের বোধের জায়গা? এদেরকে দিয়ে তো হবে না।
কিরকম? আমি যে কথাটা আমি বলেছিলাম, মানে আসলে আমরা পেরেছিলাম যেটুকু পেরেছিলাম, পাকিস্তান তো আমরা ভেঙেছি, তো পাকিস্তান ভাঙার রাজনীতিটা তো না, আমরা দিতে না, আমি পেরেছিলাম। এখনকার জায়গায় আসছি, ওটা আলোচনা তো আচ্ছা, আমরা না, করেছি। এইটা হচ্ছে ওই পার্টটা, এই যে 53 বছর থেমেছিল এক জায়গায়, এই 53 বছর পরে ওই জায়গাতে আবার আওয়ামী লীগের অপসারণ, আওয়ামী লীগের পতন, বিতাড়ন মানে হচ্ছে যে জায়গাটা থেমে গেছিল ওই জায়গা থেকে মুক্ত হয়ে গেছে স্রোতধারার। এখন স্রোতধারার শেপ হতে নেওয়ার বাকি আছে, নেয় নাই এখনো। যেটা মনে হচ্ছে এটা ভাসমান, মানে পরিবর্তনশীল, অস্থিতিশীল একটা এখন পর্যায়ে চলছে। এইটা একটা শেপ নেবে। এই শেপ যদি আমরা যেখানে থেমে গিয়েছিলাম সেখান থেকে যদি যাত্রা শুরু না করা যায়, কিছু হবে না, এটা ব্যর্থ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমি তার সাথে একটুখানি যুক্ত করতে চাই যে তখনও ছিল, এখনো আছে, যে তিনটা শক্তি আমরা এখানে পাশাপাশি ক্রিয়াশীল দেখছি। একটা বুর্জোয়া জাতীয়তাবাদী শক্তি, অর্থাৎ বুর্জোয়া শক্তি। আর একটা হলো বামপন্থী শক্তি কিংবা প্রগতির একটা শক্তি একটা আছে। আর একটা দেখছি হলো ধর্মভিত্তিক দলগুলোর, ধর্মীয় একটা দলগুলোর একটা শক্তি আছে। এখন আওয়ামী লীগ পতনের পরে দেখা যাচ্ছে যে বাম প্রগতিশীল শক্তিগুলো কিন্তু আওয়ামী লীগ পতনের সাথে সাথে ওরাও মানে হয়ে যাচ্ছে, কি বলবো এটাকে, ওরাও ওদের শক্তিগুলো আরো বেশি বিপদে পড়ে যাচ্ছে, আরো ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে। তো সুতরাং ধর্মভিত্তিক শক্তিগুলোই কিন্তু আরো মানে এই আন্দোলনের পরে আরো ব্যাপকভাবে এদের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। তাহলে আমি বামপন্থী শব্দটা ব্যবহার নাই বা করলাম, একটা প্রগতির শক্তি যেটা বামপন্থী মানে আমরা সচরাচর সাধারণভাবে বুঝি বিপ্লবপন্থী। হ্যাঁ, হ্যাঁ, ওই ওই শক্তিটা বলছি। তাহলে একটা গণতান্ত্রিক সেকুলার বিপ্লবপন্থী একটা শক্তি, সেইটা দাঁড়ানোটা মানে এখান থেকে কি মানে এটাকে আমরা এই সম্ভাবনাগুলোকে কি আমরা করবো না, মানে মনে এটাকে আমরা কিভাবে দেখবো আর কি? আমরা মনে করবো যে এটা না, এটা দাঁড়াবে না, এটাকে এই সিদ্ধান্তে আসবো আমরা? না, না, সেটা তো আমি কখনো বলছি না বা বলিও না। বরং আমি মনে করি যে কথাটা বলি যে স্রোতটা আটকে গেছিল, পথভ্রষ্ট হয়েছিল, বিভ্রান্ত হয়েছিল। আওয়ামী লীগ তো এই কাজগুলোই করেছে। আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধের শক্তি না, অথচ মুক্তিযুদ্ধের পতাকাবাহী হিসাবে নিজেকে উপস্থিত করেছিল। মুক্তিযুদ্ধের চেতনা ছাড়া মুখ দিয়ে ফেনা বাইর হতো মুক্তিযুদ্ধের না, চেতনা। এটা তো করেছে যতটা আওয়ামী লীগের কারণে, তার চাইতে অনেক বেশি কারণটা ছিল বামপন্থীদের কারণে। তুমি সিপিবি কি বামপন্থী বলবে? আচ্ছা, ঠিক আছে, সিপিবি বামপন্থী তো না, ওদের CPB যতগুলো করেছে। ওদের যতগুলো লেখক গোষ্ঠীগুলো আছে তাকে যদি আপনি মানে লিস্ট করেন, দেখবেন যে 90% লোকই সিপিবি থেকে আসা। ব্যাপারটা হচ্ছে সিপিবির যেটা হচ্ছে, সিপিবি আওয়ামী লীগের লেজুর ভিত্তি করে, আওয়ামী লীগের তেল মেরে, আওয়ামী লীগের তেল মেরে, তাদের পায়রবি করে, তাদের দালালি করে, আওয়ামী লীগের ফিলোসফার তো আমি বলি, বহুকাল ধরে এই কথাটা আমি বলি, আওয়ামী লীগের সবচেয়ে বড় দার্শনিক হচ্ছে সিপিবি ধারার লোকজন, মস্কো ধারা। মূল আওয়ামী লীগের লোকজন তো 2 কলম লেখার মতন লোক, এটা লেখাপড়া জানে না। হ্যাঁ, সিপিবি, এই সিপিবি হচ্ছে খুব মানে আওয়ামী লীগের পারপাস সবচেয়ে বেশি সার্ভ করে এক অর্থে। এরা হচ্ছে, ওরা যদি ওখান থেকে বের হয়ে আসতে পারে সিপিবি, পারবে না, মেরুদণ্ডহীন তো এরা। এটা হতে গেলে শক্তি, বিকল্প শক্তি দাঁড়াতে হবে। দাঁড়ালে যখন একেবারে নিরাশ্রয় হয়ে যাবে, আওয়ামী লীগ থাকবে না, সিপিবি নিরাশ্রয় হয়ে যাবে, গেলে এখন এরপর যেতে হবে এদের কাছে, মোল্লাদের কাছে, সেটাও সম্ভব না। জামাত, তারপরে কি হেফাজতে ইসলাম, এদের কাছে তো যাওয়া সম্ভব না সিপিবির। তখন এরা আসতে পারে, তার আগে এরা আসবে না। এরকম একটা প্রবণতা কিন্তু ইতিমধ্যে দৃশ্যমান হচ্ছে আর কি। কারণ ওদের বলা হয়ে থাকে যে ওদের যে সম্প্রতি কংগ্রেসের যে ইটা হলো, সেখানে অনেকে হাপ ইত্তেশ করছে যে জুলাই আন্দোলনের সমর্থকরা মানে দায়িত্বপ্রাপ্ত হচ্ছে, কি সব কথাবার্তা আসছে আর কি, যে সিপিবির মধ্যে একটা অংশ জুলাই আন্দোলনকে সমর্থন করেছিল, তাদের অংশটা নাকি এখানে দায়িত্বপ্রাপ্ত হয়ে আসছে আর কি। এখন আমি মনে করছি যে সিপিবি যদি আওয়ামী ধারার জায়গা থেকে বের হয়ে আসে, কারণ এছাড়া ওর তো সামনে আর কোনো অপশন নাই, আর তো আওয়ামী লীগ নাই, আসতে পারবে না। না, আওয়ামী লীগ আসছে না। তাহলে তার সামনে তার কোনো অপশন নাই, আর সিপিবি ছাড়া তো ওইভাবে আর কোনো দল মানে এখানে দৃশ্যমানও নাই আর কি। সিপিবির সমস্যাটা হচ্ছে সিপিবি বিপ্লব মানে
এটা কি বিপ্লব বিরোধী বলবে নাকি বিপ্লবপন্থী বলবে, কোনোটাই বলা যায় না, এমন একটা শক্তি। এরা বেসিক্যালি বিপ্লব বিরোধী, মানে গোলমালের মধ্যে নাই। রক্তারক্তিকে এদের চরমভাবে ভয় এদের, অর্থাৎ ভীরু কাপুরুষ বলতে যা বোঝায় সিপিবি ধারাটা মূলত তাই। কিন্তু এদের মধ্যে পরিবর্তনের একটা আকাঙ্ক্ষা কাজ করে, প্রগতিমুখী পরিবর্তন, উন্নত সভ্যতা, উন্নত সমাজ এরা চায়। এটা একটা সব বিরোধ আছে এদের মধ্যে, এগুলো বুঝতে হয় না। কিন্তু আপনাদের সময়ে বিপ্লবী যে ধারাটা, এটা তো ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, এটা ধ্বংসপ্রাপ্ত, এটা ধ্বংস হয়ে গেছে হটকারিত করে, আরো বেশি উগ্র, মাথা গরম। আমি যে কথাটা বারবার বলতাম যে আমাদের শক্তি, 71 সালে আমি বলেছি, 72 আমি মতিন ভাইকে বলেছি যে শক্তি যেটা আছে এটাকে রক্ষা করেন। এই শক্তিকে রক্ষা করলে অনেক কিছু করা যাবে, ভবিষ্যতে দাঁড়ানো যাবে। শক্তি যদি না থাকে দাঁড়াতে পারবেন না, আমরাও পারবো না, কেউ, আমরা সবাই ধ্বংস হয়ে যাবো। তাহলে এটা তো মানে এখানে বিপ্লবী শক্তি 60-এর দশকে আপনাদের সাথে যারা যারা ছিলেন তারা তো ধ্বংসপ্রাপ্ত। হ্যাঁ, ধ্বংস হয়েছে। তবে এখানে আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, তা হলো যে ডান বাম নির্বিশেষে ছাত্রদের মধ্যে সাধারণভাবে একটা মানে আকাঙ্ক্ষা আছে, এরকম কিছু ছেলে পেলে বোঝা যায়। তারা মুক্তিযুদ্ধকে অন করে, তারা একটা সেকুলার সমাজ চায়, তারা সাম্যের সমাজ চায়, তারা নারীর সম অধিকার চায়, একটা মানুষের মর্যাদা চায়। এই রকম মানে তরুণদের এরকম আকাঙ্ক্ষার তরুণ, সেটা বামপন্থীদের ভিতর থেকেও আছে, বামপন্থীদের বাইরের থেকেও আছে। এই আন্দোলনের মধ্যেও তাদের একটা শক্ত অবস্থান আছে। এই রকম একটা মানে প্রবণতা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা লক্ষ্য করা যায় আর কি, যে এই ধরনের ছেলে মেয়ে আছে এই প্রজন্মের মধ্যে। আবার এদেরকে বিভ্রান্ত করার জন্য নানান আয়োজনটাও আছে, কিন্তু এত কিছু বিভ্রান্তময় আয়োজনের মধ্যেও এই আকাঙ্ক্ষার এই অংশটা খুব যে বড় তা না। হয়তো তারা মানে মূল অংশ না, কিন্তু তারা খুব তেজি এবং তারা খুব মানে লেখাপড়া করা এবং খুব সাহস, এইরকম একটা শর্তগুলো আমরা লক্ষ্য করছি আর কি। তো সুতরাং একেবারে ওই যে দ্বন্দ্বতত্ত্বের সূত্রের মধ্যে আমরা পড়ছি নেগেশন টু নেগেশন, যে একটা ধান বীজ মাটিতে পচে গেলেই পচে যায় না, ওখান থেকে একটা অঙ্কুরোদ্গম যায় এবং সেটা নতুন ভাবেও একটা বিন্যস্ত হয়। তো সুতরাং মানে আপনাদের প্রজন্মের ওই সময়কার যে বিপ্লবী অংশটা ছিল সেটা ধারাবাহিকতা রক্ষা করে না, সেটা আপাতভাবে ধ্বংস হয়ে গেছে বলে ধরা হয়ে থাকে। কিন্তু একেবারে তো ইতিহাসে সবকিছু তো ধ্বংস হয়ে যায় না। এক্স্যাক্টলি, সেটা তো নানানভাবে আছে, কালচারালি ইন্টেলেকচুয়ালি বেঁচে আছে আর কি। আমাদের ধারা একদম নিশ্চিন্ন হয়ে গেছে, এটা ঠিক না। কিন্তু হ্যাঁ, তাহলে এই প্রজন্মের এই ধরনের ছেলেপেলের মানে অস্তিত্ব আমরা দেখতে পেতাম না। সেটাই, এই ধরনের ছেলেপেলেদের অস্তিত্ব আমরা দেখতে পেতাম না। এরকম খুব তেজি পোলাপান, ভয় টয় পায় না। এরা বামপন্থীদের ভিতরকারও ছেলেও আছে এবং ওটা পার্টির অনেক কিছুকে এরা ভাইলেট করে মানে করার প্রবণতা এদের মধ্যে রয়ে গেছে আর কি, এটা আমরা লক্ষ্য করছি। তো এখন ঘটনাটা হলো যে সেই ক্ষেত্রে আমি আপনাকে সর্বশেষ এটা বলতে চাই যে জুলাই অভ্যুত্থানটা শেষ হলো, কিন্তু এটা কিন্তু মানে সম্পন্ন হলো, কিন্তু এটা শেষ হয়নি। জুলাই অভ্যুত্থানটা হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করলো, হাসিনার পতন ঘটালো, কিন্তু এটা তো আসলে শেষ হয় নাই, শুরু হলো। তাহলে সেক্ষেত্রে বিপ্লবী প্রজন্মের নবতর উত্থানের একটা সম্ভাবনা তো আমরা আমরা প্রত্যক্ষ করতে পারি আর কি। সেই জায়গায় আপনি এরকম একটা ঘটনা যা আমরা আপাতত দেখছি না, কিন্তু যে রবীন্দ্রনাথের ওই গানের মতো আর কি, আমি কান পেতে রই, আছে, শুনতে চাই, শুনতে পাই একটু একটু। তো
সেই তাদের ক্ষেত্রে আপনারা যে যে বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছিলেন, সেই বিভ্রান্তির মধ্যে এরা যদি না পড়ে, সেক্ষেত্রে আপনি কিছু বলবেন কিনা এটা বলছি। কাজটা এখন অনেক সহজ হয়েছে। আমাদের সময় বিশাল বিশাল সব ব্যক্তিত্ব মহিরও দাঁড়িয়েছিল। ডান আন্দোলনে ডানপন্থী, দক্ষিণপন্থী আন্দোলনে শেখ মুজিব, বামপন্থী আন্দোলনে ভাসানী, এদেরকে অতিক্রম করে জনগণের কাছে, জাতির কাছে যাওয়া এটা তো অসম্ভব মহিরুহ। অসম্ভব। ভাসানী তো মহিরুহ ছিল। আমি বললাম তো, এই দুজনকে বাইপাস করে যেতে পারে। বামপন্থীকে বাইপাস করে যেতে গেলে মুজিবের আশ্রয় নিতে হবে বা মুজিবের ছায়া লাগবে। মুজিবকে অস্বীকার করলে ভাসানীর ছায়া লাগবে। এই যে বাস্তবতা তখন। এর মধ্যে কিন্তু আমাদের অপারেট করতে হয়েছিল। এখন কোনো মুজিব আছে বাংলাদেশে? নাই। মুজিবের শেষ প্রতিনিধি হাসিনা দেশ ছেড়ে ভেগেছে, যান নিয়ে পালিয়েছে বা দেশ ছেড়ে পালিয়েছে, পলাতক। অর্থাৎ মুজিব পলাতক। তুমি এটা কল্পনা করো যে 60 সালে মুজিব পলাতক, পাকিস্তান ছেড়ে, পূর্ববঙ্গ ছেড়ে পালিয়ে গেছে। তাহলে ভাসানী থাকলে এখন তুমি ভাসানী যদি নারাজি হয়, তুমি তো বিকল্প কিছু করতে পারতে। এখন আর কেউ নাই ছাত্রদের বিকল্প এই দেশে। ওইরকম মানে আটকে রাখার, ছাত্রদের অগ্রগমনের পথে বাধা হিসাবে কোনো ব্যক্তিত্ব, মানে কোনো নেতৃত্ব আর বাংলাদেশে নাই। ছাত্ররা চাইলে এখন হবে, না চাইলে হবে না। চাওয়াটা ছাত্রদের কাছ থেকে আসতে হবে, এবং ছাত্ররা হচ্ছে শক্তি। তাদের চাওয়ার সাথে কি আপনি সমাজের অন্যান্য শক্তির সংযুক্তি কি আপনি কি মানে প্রয়োজন মনে করছেন না? এই শক্তিকে গতিশীল হতে দাও। ছাত্র গতিশীল হলে সমাজের বিভিন্ন শক্তি এর আকর্ষণে, শক্তিতে আকর্ষণ করে, আকৃষ্ট করে শক্তিকে। অন্যান্য শক্তি ছুটে এসে মিলিত হবে ছাত্রদের সঙ্গে। কাজটা ছাত্রদেরকে করতে হবে। ছাত্ররা নিজের প্রয়োজনে কৃষকের কাছে যাবে, শ্রমিকের কাছে যাবে, আবার শ্রমিক কৃষকও তাদের প্রয়োজনে ছাত্রদের কাছে আসবে। তাহলে এখন ক্রিয়াশীল যে পার্টিগুলো আছে, এখানে ধর্মভিত্তিক দলগুলো আছে, বামপন্থী নিষ্ফলা বামপন্থী দলগুলো আছে, তারপরে বুর্জোয়া দলগুলো তো আওয়ামী লীগ পলাতক, এখন জাতীয় পার্টি আছে আধা পলাতক অবস্থায়। আধা পলাতক। বিএনপি তো মানে দল বড়, কিন্তু পায়ের নিচে মাটি দেখা যাচ্ছে না আর কি। বিএনপি এই শূন্যতা পূরণ করার ধারে কাছে যাওয়ার তাহলে ক্ষমতা নাই তার। তাহলে তো মানে এখন পার্টি হয়ে ওঠা, মানে যারা রেভলিউশনটা ঘটাবেন তাদেরকে নিজেদেরই পার্টি হয়ে ওঠার, মানে নিজেদেরকে পার্টি হয়ে ওঠার দায়িত্ব নেওয়ার বিষয়টা বিবেচনা রেখেই কাজটা করতে হবে। হ্যাঁ, তাই তাদেরকেই পার্টি হতে হবে। তাদেরকেই পার্টি হতে হবে। তাহলে কি আমি এটা বলবো যে সিরাজ শিকদার যেমন তারাই পার্টি হয়ে উঠেছিল, বলতে পারো সেই পর্যায়ে, কিন্তু সিরাজ শিকদার তো জনগণকে বাদ দিয়ে গোপনে। আমরা সেটা সমালোচনা না হয় করবো আর কি, আমরা না হয় সমালোচনা করবো, কিন্তু তিনি নিজে পার্টি হয়ে উঠেছিলেন। যে তাহলে বিষয়টা তো, শিক্ষাটা তো, এডুকেশন লেসনটা তো আমাদের সামনে আছে। না, এটা তো হয়েছে বাস্তবে। বাস্তবে হয়েছে তো, বাস্তবে ছাত্ররাই তো করেছে, ছাত্ররাই করেছে। তারা তো নেতাদের কাছ থেকে চোতা নিয়ে আসে বা বাণী নিয়ে আসে পরিবর্তন ঘটায় নাই, না, নিজেরাই ঘটিয়ে দিয়েছে পরিবর্তন। নিজেরাই সামনে গেছে, নিজেরই কর্মসূচি দিয়েছে, এবং প্রাণটা মূলত তারাই দিয়েছিল। তারপর না সবাই এসে যোগ দিয়েছে তাদের সঙ্গে, সাধারণ মানুষ। তবে আমিও নিজে যেটা আমি সামান্য একটু সংশ্লিষ্ট ছিলাম এই আন্দোলনের সাথে। এখানে মানে যতগুলো জটিলতা আছে, এত জটিল গ্রন্থির মধ্যে আটকে আছে যে একটা স্টেলমেট করে এটা আছে যে মানে ধ্বংস হয়ে যাবে তবু সেখান থেকে সরবে না, এরকম একটা অবস্থা। এখানকার ইয়েরা, বামপন্থী নামে যেসব দল টল নামে যেসব আছে, এটা আসলে এখান থেকে কিছু হয়ও নাই, আর হওয়ার কোনো সুযোগে নেই। বরঞ্চ এই ছেলেপেলেরা যে আন্দোলন করতেছে, এবং এদের মধ্যে যে একটা নতুন এইটা হচ্ছে, এদের একটা সক্রিয়তা দিকে অনেকেই তাকিয়ে আছেন আর কি, এটা বোঝা যায়। শোনো, পুরাতন রাজনীতি যারা বামপন্থী অনেকে আছে, সৎ, নীতিনিষ্ঠ,
কিন্তু এরা বিপ্লবী না। সততা দিয়ে তো বিপ্লব হয় না। বিপ্লবী না, এরা বিপ্লব করার ক্ষমতা এদের নাই। এটা হয় কি, এই রাজনীতিতে মানে আপনি কিছু লোক সৎ হলেন, ত্যাগ করলেন, আপনি সারা জীবন বিয়ে করলেন না, ত্যাগ করলেন, এতে তো কিছু না। এরা কমিউনিস্ট হিসাবে মরতে চায়, ওই যে পদার্থ বিজ্ঞানের ধার্মিক হিসাবে এরা জীবন অতিবাহিত করে। পদার্থ বিজ্ঞানের একটা কথা আছে না, যে কোনো বস্তুকে বল প্রয়োগ করলে, প্রচন্ড বল প্রয়োগ করলো কিন্তু বস্তুটা স্মরণ হলো না, মানে সরলো না, তাহলে এটা কোনো কাজ না। যাক, এটা এদের দিয়ে হবে না। এটা বহুবার আমি এই আলোচনায়, গত কয়েকদিনের আলোচনায় আমি বলেছি, এখনো আবার বলছি, এটা সম্ভব না। এর একটা বড় কারণ হচ্ছে সবার একটা এস্টাবলিশমেন্ট তৈরি হয়। সন্ন্যাসীরও একটা এস্টাবলিশমেন্ট আছে, কিন্তু সন্ন্যাস জীবন থেকে সে সরে যাবে। সে যদি সমাজের পাশে বাস করে থাকে, তাই খাবার জন্য তো মানুষের কাছে ভিক্ষা হলেও তো পেতে হয়, ওই ভিক্ষাটা তখন পাবে না। ফলে ওরা ওই জায়গা থেকে সরতে পারে না, যদি ওইভাবে সে জীবনযাপন করতে চায়। এখানে লেফটদের মধ্যে এরকম বামপন্থীদের ব্যাপারটাও তাই, মানে ওইটাতে একটা মানে অভ্যস্ত হয়ে গেছে। ওখান থেকে সরলে তাদের আসলে মানে দুবেলা দুমুঠো খাওয়ার জায়গাটাও থাকবে না, তো আশ্রয় থাকবে না, মানুষের সমর্থন থাকবে না। কারণ আমি তো ওইগুলো পরিত্যাগ করেছি, আমি এটা সমস্যাটা বুঝি। আমি কৃষক আন্দোলনের মানুষ, কৃষক আন্দোলন করেছি, আমি আন্ডারগ্রাউন্ড থাকা মানুষ, দেখেছি। ওখান থেকে সরে যাওয়ার সাথে সাথে ওই সাপোর্ট বেস আমার ধ্বংস হয়ে গেছে না। আমাকে ওই বেসগুলোকে রক্ষা করার ব্যবস্থা করতে হয়েছে পাল্টা। আমার বিকল্প তেমন ওদেরকে বিকল্প বের করে দিতে হয়েছে। আমার বেস যেগুলোতে আমি রাজনীতি করেছিলাম, আমার লোকদের বাঁচানোর ব্যবস্থা করতে হয়েছে তোমাকে, যাতে তারা বিপদে না পড়ে। এবং টাইম একটা ফ্যাক্টর। আমি যদি ৭১-এর পর যদি কাজগুলো না করতাম, ৭১ হয়েছে, পার্টির সঙ্গে আমার ছেদ হয়ে গেছে, এবং তারপরে আমাদের পার্টির লোকজনকে তাদের রক্ষার ব্যবস্থা করতে হয়েছে না আমাকে। তাদের ঢাকায় নিয়ে এসে বিকল্প চাকরির ব্যবস্থা করে দিতে হয়েছে। এগুলো করে তারপর আমি উদ্যোগ করতে পেরেছি। আমি উদ্যোগ করতে পারতাম, অত সহজ না। তার মানে আমি ওই জীবন থেকে নিজেকে সরিয়েছি। আমার সহকর্মী যারা ছিল তাদের বিকল্প জীবনধারা দিতে হয়েছে কোনো না কোনো ফর্মে। ফলে ওই জায়গাগুলো এক অর্থে পার্টি শূন্য হয়ে গেছে। পার্টির ইয়েটাও থাকেনি, বৃত্তিও থাকেনি, ওইখানে যেতে পারেনি পার্টি। তো এখন আমার অভিজ্ঞতাগুলো তো আমি বলতে পারি। তো এখন একটা লোক, আমি পেরেছি, ওখানে বয়স বোধহয় একটা ফ্যাক্টর। আমি ৩০-৩১ বছর বয়সে বামপন্থী রাজনীতি, মানে কমিউনিস্ট রাজনীতি ত্যাগ করেছি। তখন তো আমি একেবারে প্রবল যুবক। আমার যে শক্তি, আমার যে সাহস, আমার যে এইটা ৪০-৫০ বছর বয়স বা ৬০ বছর বয়সে থাকে নাকি, এটা মানুষের পারে না। আমি দেখেছি, আমি অনেক আলোচনা করে দেখেছি, বয়স্ক মানুষজন, অনেক বয়স্ক। এটা এখনো এখানে দেখা যাচ্ছে যে নতুন, আগে এই পর্যন্ত ৮০ সাল ৯০ সালও কিছুটা ছিল যে তরুণরা অনেকে বিভিন্ন বামপন্থী দলগুলোতে কাজ করতে আসতেন, কম হলেও আসতেন, অল্প হলেও আসতেন। এখনো এটা প্রায় জিরোতে নেমে এসছে। হ্যাঁ, প্রায় জিরো, রাইট ওয়ার। আমি তো জানি কিছু। এমনকি ধরা যাক যে একটা বামপন্থী দলের নেতা, সেটা সিপিবি হোক, বাসদ হোক, কিংবা যে কোনো বামপন্থী দল হোক, তার নেতার ছেলে মেয়েও আর ওই দল আর করে না, ওটা ঘৃণা করে। কারণ সে দেখছে যে না খেয়ে মরতে হয়, এটা মানে এই করে। আচ্ছা, সর্বশেষ আমাদের আলোচনাটা শেষ হয়ে গেল। এখন আমি সর্বশেষ আমাদের আলোচনা শেষ করার আগে আপনার কাছে এটা জানতে চাচ্ছি যে জুলাই আন্দোলনের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ছাত্ররা, তারা কিন্তু কোনো পার্টি লাইনে যায় না, তারা নিজেরাই পার্টি হয়ে উঠেছে। এটা একটা ইতিবাচক দিক। তারা কোনো কি ডান কি বাম কোনো দিকে যায় নাই, এটাকে ইতিবাচক দিক হিসেবে বলা যেতে পারে। আচ্ছা, কিন্তু এরা কিন্তু কোনো ওই রকম একটা কর্মসূচি আনতে পারে নাই। আচ্ছা, বাংলাদেশের কিন্তু একটা মানে মূলধারার রাজনীতির একটা জায়গা আছে, সেটা হলো যে মুক্তিযুদ্ধ মানে হলো আওয়ামী লীগের মৌরসী সম্পত্তি না। মুক্তিযুদ্ধ মানে হলো এখানকার জনগণের লড়াই। তো জনগণের লড়াই কিসের ভিত্তিতে? এটা আদর্শের ভিত্তিতে, এটা কর্মসূচির ভিত্তিতে, ভিত্তিতে, যেটার মূল নির্মাণটা আমরা করেছিলাম ৬০-এর দশকে।
সেখানে সেখানে আছে হলো গণতন্ত্র, সেকুলারিজম, একটা সাম্য, মানবিক মর্যাদা, এরকম ইত্তেকার বিষয় আছে। সুতরাং এইটাকে কিন্তু ওরা মানে যথাযথভাবে ধারণ করতে পারছে না, যেহেতু হাসিনাকে উচ্ছেদ করতে গিয়ে ওরা মনে করছে যে হাসিনা মানে আওয়ামী লীগ, হাসিনা মানে মুক্তিযুদ্ধ, সুতরাং হাসিনা উচ্ছেদ মানে মুক্তিযুদ্ধ উচ্ছেদ। এটা তো ভুল লাইন, ভুল পথ। সুতরাং এখানে অনিবার্যভাবে জুলাই আন্দোলনের অপরিত কাজের জন্য যদি আরেকটা অভিঘাত দরকার হয়, আরেকটা যদি অভ্যুত্থানের রাজনীতি যদি এখানে গঠন হতে থাকে, তাহলে অনিবার্যভাবে সেখানে এই প্রজন্মের আরেকটা সংস্করণ গড়ে উঠতে পারে। এই প্রজন্ম থেকেই হতে হবে, এই প্রজন্মের ভিতর থেকে হতে পারে, এই প্রজন্মের বাইরে থেকে হবে না, হবে না। এবং তাদেরকে ধরে নিতে হবে, তাদেরকে তাহলে তারা তো একটা শিক্ষা পেয়েছে যে তারা নিজেরাই পার্টি হয়ে উঠতে পারে। যেমন এনসিপি একটা পার্টি হয়ে উঠলো, ওইখানকার ছেলেপেলেটা পার্টি বানালো। এটা কিন্তু আমরা একটা পজিটিভ দিক মনে করছি। কিন্তু সেক্ষেত্রে আর কি হলে তারা দাঁড়াতে পারবে? মানে শুধু পার্টি হলে তো হবে না, আর কি, যেমন মানে তাদের কর্মসূচি দিতে হবে। কর্মসূচি বাস্তবায়নের প্রক্রিয়ায় পার্টি গঠন হবে। হ্যাঁ, পার্টি যদি হয়ে থাকে এটা রূপান্তর হবে। হ্যাঁ, এবং সে পার্টির রাজনীতি বাস্তবায়ন হবে। হ্যাঁ, বাস্তবায়ন হবে, ওইটি বিপ্লব। আচ্ছা, সেখানে মানে নিপীড়িত শ্রেণীর প্রশ্ন এগুলো থাকবে। নিপীড়িত শ্রেণীর প্রশ্ন বাদ দিয়ে বিপ্লব কিসের বিপ্লব? সেকুলারিজমকে বাদ দিয়ে কি এখানে কোনো সেকুলারিজমকে বাদ দিয়েও এখানে কোনো বিপ্লব হবে না। এখানে বিপ্লব হচ্ছে সেকুলারিজমের উপর ভিত্তি করে দাঁড়াবে। সেকুলারিজম যেটা আওয়ামী লীগ, না, ওটা কোনো সেকুলারিজমের না। আওয়ামী লীগের তো ভণ্ডামি, প্রতারণা, ধাপ্পাবাজি। ওটা ভারত যে সেকুলারিজমের কথা বলে, হিন্দুত্ববাদী সেকুলারিজম, ওর বাদ দাও। তাহলে সেকুলারিজমের নতুন তো একটা ভাষ্য দাঁড় করাতে হবে। সেটা করা যাবে, হবে, নাম দিলে হবে। আমরা যেভাবে ব্যাখ্যা করছি এটাকে একটা নাম দিলেই হবে। আচ্ছা, তাহলে আমরা কনক্লুশনে এটা বলছি যে বাংলাদেশ তো একটা গণ অভ্যুত্থানের দেশ। এখন তো নির্বাচনের সময় না, এখনকার এই জুলাই অভ্যুত্থানটা শুরু হলো, এটা পরিণতির দিকে যাবে। সেই পরিণতি আর একটা নতুন রাজনীতি গঠনের দিকে যাবে। সেই রাজনীতি হবে একটু গণতন্ত্র, সেকুলার এবং মুক্তিযুদ্ধ। আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ না, জনগণের মুক্তিযুদ্ধ, সেকুলার এবং নিপীড়িত শ্রেণীর মুক্তির একটা কর্মসূচি ভিত্তিক আর একটা বৈপ্লবিক ধারার দিকে পরিণতি হওয়ার একটা মানে এটা গতিমুখ ওই দিকেই যেতে পারে। এবং এই প্রজন্মের মধ্যেও সেই রকম অংশগুলো আমরা লক্ষ্য করছি আর কি। তো পুরো জাতির মতন আমরাও এদিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং আশা করছি বাংলাদেশ একটা তার সঠিক গতিমুখ এই প্রজন্ম সেটা দিবে বলে আমরা আশা করছি আর কি। আমার আশা আছে প্রজন্মের উপরে। তাহলে আপাতত আমরা এখানে এই পর্বটা এখানেই শেষ করতে পারি আর কি। হ্যাঁ, ওকে, ধন্যবাদ।